জি 24 ঘন্টা জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সম্প্রসারী শুরু করছি পাঁচটার পাঞ্চ। পাঁচটার পাঞ্চ আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে বিজেপির প্রীতম দত্ত রয়েছেন আমাদের সঙ্গে এবং তৃণমূল কংগ্রেসের তরফে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আর আমাদের আজকের যে বিষয় আলোচনা একেবারে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের একটি বেঞ্চ রাজ্যে আসছে, গোটা বিষয়টা তারা খতিয়ে দেখবে এবং নির্বাচন কমিশনের তরফে কিন্তু একেবারে কড়াকড়ি করা হয়েছে, যদি কোনো রকম কোনো গণ্ডগোল হয় তাহলে নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নেবে। এখন প্রশ্ন হচ্ছে, এই কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের এই কনফিডেন্স, এই কড়াকড়ি কি বিহারে এসআইআর এর সাফল্যের নিরিখেই? আমি এই জায়গা থেকে বৈশ্বনাথদার কাছে যেতে চাইবো এবং বৈশ্বনাথদা আগে ভাগে বলে দিই যে তৃণমূল কংগ্রেস এইটা বলবে যে এনডিএ এত সিটে ক্ষমতায় এসেছে, এসআইআর এ গন্ডগোল হয়েছে, আবার বিজেপি এই কথাটা বলবে যে তার অভিযোগ কেন জমা পড়েনি। এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ বড্ড ক্লিশে হয়ে গেছে, নতুন কি কথা রয়েছে? এসআইআর নিয়ে যে অভিযোগ সেটা কেবলমাত্র আমরা করছি এটা নয়, ভারতবর্ষের বিজেপি বিরোধী যে কোনো রাজনৈতিক দল তারা সবাই মিলেই এটা বলছে যে বিজেপি এসআইআরের নাম করে ভোটার লিস্টে কারচুপি করেছে। এই অভিযোগটা কিন্তু দিল্লিতে উঠেছিল, মহারাষ্ট্রে উঠেছিল, বিহারেও উঠেছিল। আপনি বলতে পারেন যে এত কিছুর পরেও তো বিহারের মানুষ ভোট দিয়েছে, 1% ভোট বেশি পাওয়াতে 101টা সম্ভবত সিট লড়ে 93টা সিট পেয়েছে। এটা নিয়ে অনেকে বলেছে যে এরকম উদাহরণ তো কোনো জায়গায় নেই যে একটা দল এই কটা সিট লড়ে এতটার সিট পেয়েছে। তো এটা নিয়ে অনেক কিছু প্রশ্ন আছে। আমার সোজা কথা, পশ্চিমবাংলার নিরিখে আমরা সব দাবি করছি, দেশের নিরিখেও দাবি করছি যে এসআইআর এর নামে যেন একজন বৈধ ভোটারের নাম বাদ দেয়া না হয়। এসআইআর করতে গিয়ে যদি ভোটার লিস্ট থেকে বৈধ ভোটারদের নাম বাদ যায় তাহলে আমরা ছেড়ে কথা বলবো না। এটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছে যে কোনো রকম কোনো বেনিয়ম তারা বরদাস্ত করবে না। এতো ভালো তো, নির্বাচন কমিশনও একই কথা বলছে। কিন্তু নির্বাচন কমিশনের যে পদ্ধতি, কাজের যে পদ্ধতি, 2-2.5 বছরের কাজ ওনারা 1 মাস 2 মাসের মধ্যে করতে চাইছেন। যেভাবে মহারাষ্ট্রে ওনাদের বিরুদ্ধে আঙুল উঠেছিল, জ্ঞানেশ কুমারের নামে যে অভিযোগ উঠে এসছে, সেইগুলো যদি পরপর ক্রোনোলজিক্যালি আপনি সাজান তাহলে দেখবেন যে ভোটার লিস্টকে কেন্দ্র করে, এসআইআরকে কেন্দ্র করে বিজেপি তার রাজনৈতিক উদ্দেশ্যে ভোটার লিস্ট থেকে দেশের নাগরিকের নাম তারা তাদের রাজনীতির স্বার্থে বাদ দিয়েছে অনেক জায়গায়, এবং সংখ্যাটা লক্ষ লক্ষ মানুষের, 1-2 লক্ষ নয়, 50, কোনো জায়গায় 66 লক্ষ, কোনো জায়গায় 50 লক্ষ। তারপর সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে যে এই প্যারামিটারে এসআইআর এর নাম বাদ দিতে পারবে বা এই ডকুমেন্ট ভ্যালিড ডকুমেন্ট হিসেবে বিবেচনা করতে পারবে। এত কিছু হবার পরে যদি বিজেপি বলে যে না, এসআইআর এর নামে কোনো জায়গায় কিছু হয়নি, তাহলে ভারতবর্ষের অন্য রাজনৈতিক দল যারা রয়েছেন তারা যে বলছেন তাদের প্রতিবাদটাকে আমরা মনে করি যে সেটা জোরালো প্রতিবাদ, এবং এটার ফলে যেন কারচুপি না হয়। কারচুপি না হলে এসআইআর কে সামনে রেখে ওরা যদি কারচুপি করে তাহলে তো আমাদের প্রতিবাদ হবেই। আচ্ছা প্রীতম, প্রথম কথা হচ্ছে যে সূর্যদেবের জয়, ষষ্ঠী দেবীর জয়। যেভাবে আজকে বিহারের মানুষ এনডিএ সরকারকে তোমার আশীর্বাদ দিয়ে ভোটে এনেছে, এবং সেই বিহারের থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন মিডিয়া রিপোর্টসে আমরা দেখেছিলাম যে 2003 এবং 2025-এর যে ওদের আমরা দেখেছি যে প্রায় তোমার 65% লিস্টের নাম মিসম্যাচ হয়েছে, প্রায় 47 লাখ নাম বাদ গেছে। এবং সেখানটায় সেম এরকমই মিডিয়া রিপোর্টস আমরা বাংলাতে দেখেছি যে প্রায় 52 to 55% তোমার মিসম্যাচ হয়েছে। শুধু ওয়েস্ট বর্ধমানে 48% নাম মিসম্যাচ। সেম জিনিসটা ইন সাউথ 24 পরগনা 42% মিসম্যাচ। তুমি বলো এই 2002-এ যখন এসআইআর হয়েছিল, বৈশ্বনাথদা আবার একটা মিথ্যা কথা বললেন, বারবার একটা প্রতিদিশা একটা চ্যানেলের সাংবাদিক বারবার করে ডেটা দিয়ে তখনকার আর্কাইভের তোমার নিউজ চ্যানেল পেপার আর্কাইভ দিয়ে দেখিয়ে দিয়েছিল। সেম জিনিসটা ওই টাইমেও 2-3 মাসের মধ্যে কমপ্লিট হয়েছিল, যেটা এখনও হচ্ছে। যখন আমরা 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে আসাম থেকে শুরু করে সারা ভারতবর্ষে যে কাউকে আমরা 1 সেকেন্ডের মধ্যে টাকা পাঠিয়ে দিই। যাই হোক, তো এবার বলছি তখন যে এসআইআর হয়েছিল তখনও মমতা
ব্যানার্জি এবং সিপিএম সেটাকে সাপোর্ট করেছিল, এবং মমতা ব্যানার্জির থেকে আমরা 2006 জানতে পারলাম যে প্রায় 1-1.5 কোটি এখানকার বাইরে থেকে অনুপ্রবেশকারীরা এসে এখানকার ভোটার হয়ে গেছে। এবং মমতা ব্যানার্জির থেকে কয়েকদিন আগে আমরা নিতে ইন্টারভিউ জানতে পারলাম যে ভবানীপুরেও নাকি প্রচুর ইললিগাল ভোটার হয়ে গেছে। তো সেই জন্য আজকে এসআইআর হচ্ছে এবং সেটা সংবিধান মেনেই হচ্ছে, যা বক্তব্য যে এসআইআর নিয়ে বিরোধিতা করার থাকে, মেরে দেবো, কেটে দেবো, তোমার ঘেরাও করবো, ওইসব না বলে সোজা কোর্টের রাস্তা খোলা আছে, বারবার ইন্ডিজোট গেছে, বারবার থাপ্পড়কে চলে এসেছে এবং এসআইআর হচ্ছে। এবং তোমাকে একটা উল্লেখযোগ্য বিষয় বলি, তোমার ডায়মন্ড হারবারে তুমি জানো, ওখানে আমি কাজ করার সূত্রে আমি এখানে প্রায় 4 বছর ধরে কাজ করছি লাস্ট। তুমি ওখানে অদ্ভুতভাবে তোমার জনসংখ্যার নিরিখে তোমার হিন্দু পপুলেশন বেড়েছে ফ্রম 8 lakhs to 11 lakhs লাস্ট তোমার জনগণনা অনুযায়ী। সেম জিনিসটা তোমার এখন দেখা যাচ্ছে যে মুসলমান পপুলেশন বেড়েছে 3 থেকে 8 লাখ পপুলেশন, অথচ এটা এক্সপোনেনশিয়াল একটা গ্রোথ। তো অথচ তোমার পপুলেশন গ্রোথ ইন ইন্ডিয়া বিভিন্ন তোমার যে সার্ভে হয়েছে সেখানে দেখা গেছে যে অনলি 12%, তো সেটার থেকে ডাবল হয়ে গেছে ডায়মন্ড হারবারে। তো সেই জন্যই, এবং আমরা এখন দেখেছি যে তোমার বিভিন্ন মিডিয়া রিপোর্টসে যে ওখানে যখন ডায়মন্ড হারবারে ভোট হচ্ছিল তখন তোমার ইভিএমের সবকটা জায়গা সেলুটেপ দিয়ে তোমার বন্ধ করা ছিল, শুধু একটি মাত্র তৃণমূল কংগ্রেসের বাটন ছাড়া। আমরা দেখেছি যে ওখানে তোমার ওই পঞ্চায়েত ভোটের মতো তোমার সবকটা ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা নিয়ে আজকে হাইকোর্টে তোমার মামলা হয়েছে এবং মামলা চলছে যে কেন সবকটা ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হলো, ক্যামেরা অনেকগুলো বন্ধ ছিল, এখানকার ক্যামেরা ওখানে হয়ে গেছে, এটা বিরোধী দলনেতা বারবার বলেছে এবং সেটার সামনে রায় আছে, সেটা নিয়ে আমি বিস্তারিত বলছি না। সেই জন্যই আজকে যেমন বিহারে সাফল্য পেয়েছে নির্বাচন কমিশন এবং বিহারের মানুষ সেই সাফল্যতাকে নিয়ে স্বচ্ছ ভোটার নিয়ে আজকে স্বচ্ছভাবে একটি সরকার এসছে। এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 1.5 লাখ বিএলএ ওখানে ছিল, প্লাস প্রত্যেকটা তোমার যে পলিটিক্যাল পার্টি, সেটা বিজেপি থেকে শুরু করে তোমার ওখানকার যে অপোজিশন পার্টি যারা হেরে গেছে তাদেরও প্রত্যেকের এজেন্টরা বুথে ছিল। তো আমরা জানি বুথে যখন বেরোয় তখন একটা ফর্ম সাইন করে বেরোতে হয়, সেই ফর্মটা কিন্তু 17C সবার কাছে দেওয়া হচ্ছে। তো সুতরাং তারপরেও একটাও রিপোলের অভিযোগ আজ অবধি ওখানে কোনো ইন্ডিজোট করেনি এবং ইন্ডিজোটের কিছু আসন জিতেছে। তো সুতরাং আজকে মমতা ব্যানার্জি যে হারতে চলেছে সেটা আজকে মমতা ব্যানার্জির কথা থেকে শুরু করে সবার কথা এবং বৈশাখের কথা ওটা প্রমাণিত সত্য। হারতে চলেছে, সে ভয় পেয়ে গেছে সংবিধানকে এবং ইলেকশন কমিশনকে ডাইরেক্টলি এটা চ্যালেঞ্জ করছে। আচ্ছা, বৈশাখ একটা বিষয়, বিজেপিরা অর্থাৎ এনডিএ জোটই তো বিহারে ক্ষমতায় ছিল, যদি এই ভুয়ো ভোটার, ফ্লোটিং ভোটার নিয়ে তাদের কোনো খেলা খেলতে থাকে, এইটাতে তারা খেলতেই পারতো। এক্সিস্টিং এই যে এত ভুয়ো ভোটার ছিল তাতে খেলাটা সহজ ছিল, কিন্তু এখানে নির্বাচন কমিশন সেটা বাদ দিয়ে ভোট করলো, সেক্ষেত্রে নির্বাচন কমিশন এটাকে তাদের সাফল্য বলে দাবি করছে। তাহলে বিহারে নতুন করে অভিযোগ ওঠার কি আছে? বিহারে যদি এরকম কোনো অভিযোগ না থাকে বাংলাতে হবে না, এটা ধরে নেওয়া যায় নাকি? দেখুন, বিজেপি না কল্পনা অনেক কিছু করে, গতবারও বলেছিল আপ কি বাত 200 কি পাত, তারপরে ঝিলকা উস পার হয়ে গেছিল। সুতরাং বিজেপি আপনার এখানে হাওয়া গরম করার জন্য অনেক কথা বলছে। 82,000 বুথে কটাতে ওদের বিএলও 2 আছে, একটা সংখ্যাটা নামগুলো আপনাদের ওদেরও নিজের যদি কোনো পত্রিকা থাকে তাদের প্রকাশ করতে বলুন। মিথ্যে কথার পর মিথ্যে কথা বলে গেল, কাব্যিক ভাবে বললো বিহারের গতি থেকে প্রধানমন্ত্রী বলছেন এখানে নাকি চলে আসবে। এই রাজনৈতিক কথার মাঝখানে কথা, আরে কথার মাঝখানে কথা বলুন না। আজকে বাংলার একটা নিজস্ব রাজনৈতিক চেতনা আছে, এখানে মানুষ জনগণের নিজস্ব প্রত্যাশার ভিত্তিতে বাংলায় কোনোদিন অন্য রাজনীতির কোনখান থেকে সে রাজনীতির দিশা দেখায়নি। ওনারা নানান কথা বলছে, বিহারের রাজনীতির সঙ্গে বাংলার রাজনীতির পার্থক্য আছে, এখানকার যে রাজনৈতিক আন্দোলন, যে ইতিহাস, যে ভূগোল, এটা কোনোটাই বিজেপি সম্পৃক্ত নয়। বিজয় যাবেই না যে বাংলার মানুষের কি তার চিন্তাধারা, তার কি ভাবনা, কার চিন্তা। সুতরাং এটা জেনে রাখুন যে ওরা নানান কথা বলবে কল্পনা থেকে, সবটাই কল্পনা থেকে বলছে। আপনাকে আমি বলেছি 2024-এও এত হাওয়া গরম করা হয়েছিল, ওদের সিট 18 থেকে 12-তে নেমে গেছে, আর আমাদের 22 থেকে 29 এগিয়ে গেছে। আমরা বারবার নির্বাচন হয়েছে, 21-এ হারিয়েছি, 24-এ হারিয়েছি, তার আগে হারিয়েছি, 16-তে হারিয়েছি, 11-তে হারিয়েছি,
বিরোধীরা এখানে অনেক রকম কৌশল করার চেষ্টা করে, কিন্তু মানুষ ওদের প্রাণবার প্রত্যাখ্যান করেছে। এবারেও আপনি দেখে নেবেন 2026-এও মানুষ ওদের প্রত্যাখ্যান করবে। আচ্ছা প্রীতম, একটা বিষয় বলো, মানে এটা খুব ইন্টারেস্টিং, তুমি দেখো যতবার নিয়ে আমরা এসআইআর নিয়ে আলোচনা করি না কেন, এমন হয় বিষয়টা মানে সামনে ন্যারেটিভটা আসে যেন এসআইআর মানে বিজেপি। আমি দেখো আজকে না এটা কিন্তু প্রীতম, এটা তোমাদেরও আত্মসমালোচনা করা উচিত যে এটা কেন হচ্ছে, কারণ এটা কিন্তু নির্বাচন কমিশনের প্রতিও একটা প্রশ্ন সামনে ওঠে। আসলে এই ন্যারেটিভটা হয়ে গেছে। আসলে কি বলো তো, ন্যারেটিভ না, আসলে তুমি দেখো তোমার এই যখন আর্মি কোনো সাফল্য পায়, আর্মি প্রেস কনফারেন্স করে বলে, তখনও বিরোধীরা প্রশ্ন করে আর্মিরা কোথাও কোথায় তোমার বোম ফেলে এসছে পাকিস্তানে, তার ভিডিও দেখতে চায়, যদিও এবার ভিডিও সব দেখিয়ে দেওয়া হয়েছে। এখানকার পলিটিশিয়ানদের কথাবার্তা, ওখানকার যেরকম ডিবেটে তারা বলে যে এখানকার বিরোধীরা মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী তোমার পাকিস্তানকে সাপোর্ট করে, এবং ওখানকার যে পত্রিকায় সেখানে মমতা ব্যানার্জি সাপোর্ট করে সেটা বেরোনো হয়, এবং ওখানে যে আমাদের ভারতবর্ষের এগেনস্টে যে ডসিয়ার বিভিন্ন জায়গায় দেওয়া হয় সেখানে এনাদের উল্লেখ করা থাকে। তুমি বলো আর্মি থেকে শুরু করে প্রত্যেকটা ইনস্টিটিউট যখনই তোমার এরা আসলে আমরা তো এটা প্রশ্ন বলি যে ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করতে করতে, নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে করতে কখন এরা ভারতবর্ষের বিরোধিতা করে এরা নিজেরা বুঝতে পারে না। এই জন্যই তো বারবার বলো না যে আজকে ওখানে আমাদের সূর্যদেব এবং মা ষষ্ঠীর পুজো আমরা করি, ছটি মাইয়ার পুজো হয়, সেখানে মমতা ব্যানার্জি কী বলেছে, ছটি ছটি ছুটি ছুটি ছুটি, মানে এটা নোংরা ভাষায় কথাবার্তা বলা। যখন 550 বছর পর আমাদের রাম মন্দির অযোধ্যাতে হচ্ছিল, তখন উনি তার এগেনস্টে এখানে পাকসার কাছে উনি মিছিল করেছিলেন। বারবার আমাদের আত্মা আঘাত করছে। তুমি বলো তো যে এখন তুমি এখান থেকে বেরিয়ে একটু দূরে যাও, সেখানে এই বারবার যে চাকরি প্রার্থীরা তোর বসে রয়েছে, আন্দোলন করছে, কথা বলছে, তারপর আবার নতুন করে নাটক হলো। আমরা বারবার বলছিলাম যে স্বচ্ছভাবে হোক, স্বচ্ছভাবে হোক, স্বচ্ছ হোক, সেম জিনিসটা আবার ওখানে এমনভাবে করা হলো যে তোমার যারা 100% মার্কস পেয়েছে, মানে 100-এ 100 পেয়েছে তুমি পরীক্ষায়, তাও তুমি ডাক পাচ্ছ না। অদ্ভুত একটা তোমার উল্টো রাজার দেশ হয়ে গেছে, উল্টো রানীর দেশ হয়ে গেছে পশ্চিমবঙ্গ। সেই জন্য আজকে মানুষ কিন্তু দিচ্ছে তৃণমূলকে, তাই তৃণমূল ক্ষমতায় এর জন্য তুমি বললাম, এবারে তুমি বলবে, এইবারে তোমাকে বললাম প্রীতম তুমি বলবে এবারে তৃণমূল কংগ্রেস হচ্ছে, ভোট চুরি করছে, এসব বলবে, কিন্তু এটাও ফ্যাক্ট তো আছে, এই যে 6টা উপনির্বাচন গেল আরজি করের পরের আবহে কড়া নিরাপত্তার মধ্যে একটা ঝামেলা অশান্তির খবর ছাড়া তৃণমূল তো সব কটা নিয়ে বেরিয়ে গেল, তোমাদেরটাও হাতছাড়া হয়ে গেল। তাই তুমি কি করে বলবে মানুষ ভোট দিচ্ছে না, ভোট চুরি করছে? তুমি শেষ করেছো, এবার বলি আমি, তুমি যে তুমি এবার উত্তরগুলো শোনো, যে আজকে তার মানে তোমার কথা এবং তৃণমূলের কথায় যে তাহলে তো কোনো অসুবিধাই নেই, ওই সাইড হচ্ছে হোক, সংবিধান মেনে তোমার নির্বাচন কমিশন তোমার যত, আবার তুমি ঢুকছো, যত কটা কাজ হচ্ছে হোক, তাহলে এরা বিজেপিকে ভয় পাচ্ছে কেন? ভারতীয় জনতা পার্টি, ন্যাশনাল পার্টি, আমরা বিহারে জিতেছি, আমরা সবাইকে তো লাড্ডু খাওয়াবো, লাড্ডু খাওয়ানোর জন্য আমাদেরকে কেন এসে মারা হচ্ছে? কিসের জন্য মারা হচ্ছে? আজকে তোমার 150 বছরের বন্দে মাতরম 1400 বর্ষ পূরণ হচ্ছে, সেখানে আমি তুমি সবাই ভারতীয় হিসাবে গর্বিত, বৈশাখাও গর্বিত, সেখানে আমরা একটা মালা দিতে গেলে সেখানে মালা দিতে দিচ্ছে না তোমার বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত যে বাড়িটি কলকাতায় আছে, সেটা নর্থ কলকাতার একটি জায়গা, সেখানে মারা দিতে দিচ্ছে না, পুরো গ্রিল দিয়ে ওটা বন্ধ করে রেখেছে, এবং আমরা যখন যাব তার কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে পুরো মাটি খুঁড়ে দিয়েছে। তোমাদের প্রতিবেদন তোমরা দেখিছো, কিসের জন্য? তার কারণ হচ্ছে এই যে বললাম, ভারতবর্ষের তোমার নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করতে করতে এটা কখন ভারতবর্ষের বিরোধিতা করছে, ভারতের ঋষিমুনিদের বিরোধিতা করছে সব সময়। তার কারণ হচ্ছে তোমার এটা নেগেটিভ পলিটিক্স করছে। তুমি বলো না আজকে রবীন্দ্রনাথকে এত নিয়ে কথা বলো, অবশ্য রবীন্দ্রনাথের ছবি নিয়ে চালিয়ে দিচ্ছে, আজকে যা তা বলছে, সিধু কানু নিয়ে উল্টোপাল্টা কথা মন্তব্য করে, আমাদের দেবী দুর্গাদের নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করে, ডেভেলপমেন্টে কিছু হচ্ছে না, শুধু চুরি। এমন একটা ডিপার্টমেন্ট, তোমার প্রোগ্রামে যত কটা ডিবেটে এসেছি প্রতিবার একটা কথা বলি যে একটা ডিপার্টমেন্টের পশ্চিমবঙ্গের নাম বলো যেখানে তোমার চুরি হয়নি, স্ক্যাম হয়নি। স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছে যে কিছুটা চুরি তো হচ্ছে, আর বলছে যে না আমরা সব ভাগাভাগি করে খাও। নেত্রী বলছে, রাজ্যসভার এমপি বলছে যে 70-30 রেশিও। এইখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি স্বচ্ছ ভোটার তালিকা নিয়ে ইলেকশন কমিশন আসছে, সেই স্বচ্ছ ভোটার তালিকা নিয়েই আমরা নির্বাচনে যাব, এবং আমরা 100% শিওর বিহার, তোমার ইউপি, তোমার আসাম, সব জায়গায় যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্টটা মানুষের আশীর্বাদ করার, মানুষের সেবা করার সুযোগ এখানকার বাঙালিরা আমাদের দেবে, এবং আজ আবার
বাংলা ভারত সবাই শ্রেষ্ঠ আসন নেবে এবং এবং আমরা সোনার বাংলা তৈরি করবো। আমরা অন্য অন্য রাজ্যে করে দেখিয়েছি, এখানেও হবে। তা কিন্তু বৈশ্বনাথদা, বিজেপিরও একটা পাল্টা অভিযোগ রয়েছে এবং কখনো কখনো নির্বাচন কমিশনের তরফ থেকেও পদক্ষেপও করা হয়েছে দু একজনের বিরুদ্ধে, যে তৃণমূল কংগ্রেস বিএলওদের চাপ দিয়ে ভোটার তালিকায় একটু কারচুপি করছে। কখনো কখনো আমরা এটা ছবি তো দেখেছি, এটা অস্বীকার করা যাবে না যে পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি চলছে। হ্যাঁ, এটা ঠিক যে বিএলওদের ওপরে যে চাপ সেটা হচ্ছে মানে অমানসিক চাপ বেড়ে গেছে তাদের ওপরে, কিন্তু তা বলে পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে ফর্ম বিলি, মানে তৃণমূলের মানে শিবির থেকে ফর্ম বিলি, এই ধরনের অভিযোগগুলো সামনে এসছে। এর পরেও অভিযোগটা বিজেপির তো তৃণমূলের বিরুদ্ধে তোলার অবকাশ থেকে যাচ্ছে, কারণ তুমিই বলছো যে ওরা তো অর্ধেক জায়গায় বিএলএই দিতে পারেনি। হয়েছে আপনার শেষ হয়েছে? বলুন। হ্যালো, হ্যাঁ বলো বলো। শুনতে পাচ্ছেন? হুম। আসলে আপনি টাইমটা কিভাবে ভাগ করছে বলতে পারছি না, মানে এক ধার সে সময় নেই। যাই হোক, আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, না না, আসলে প্রবলেমটা হলো যে বিজেপি যে একটা বাঙালি বিদ্বেষী, একটা বাংলা বিদ্বেষী দল, এটা ওরা নিজেরাও জানে। না হলে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী তিনি রাজা রামমোহন রায়কে ইংরেজের দালাল বলেন, ব্রিটিশের দালাল বলেন। ওরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, ওরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলেছে শান্তিনিকেতনে। এটা কি করছে একটা সরকার? সেই জন্য বাঙালিরা এটা অসভ্য বর্বর দল, এখানে মানুষ বলে হেরে যায়, বারবার হারিয়ে, লজ্জা নেই। প্রীতম দেখছো বৈশ্বনাথ অভিযোগ করছে, বৈশ্বনাথ কম সময়, বৈশ্বনাথকে বলতে দাও। তুমি তারপরে এসো, বিজেপি একটা দোকান কাটা নির্লজ্জ, একটা বেহায়া দল, একটা দোকান কাটা বেহায়া, একটা নির্লজ্জ দল, একটা বেহায়া নির্লজ্জ দোকান কাটা রাজনৈতিক দল। এদের কোনো শিক্ষা দীক্ষা নেই, একটা অসভ্য, একটা বর্বর দল। এবং সেই দলটা দেশের মনীষীদের অপমান করে, রাজা রামমোহনকে ব্রিটিশের দালাল বলে, রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন গাইতে দেয় না, বলে এটা ইংরেজকে নাকি তোয়াজ করে গান গাওয়া হয়েছে। ওরা আমার সোনার বাংলা আসলে গাইতে দিয়েছে বলে তার মধ্যে দেশদ্রোহিতার অভিযোগ হয়েছে। শুরু করে আজকে আমাদের দেবদেবীকে আক্রমণ করে বলে খেপে যান। তো সুতরাং তোমাকে দিয়ে শেষ করবো, প্রীতম বলতে দাও। না না না, কারুর কথা শোনা যায় না প্রীতম, এবার কারুর কথা শোনা যায় না, লোকে দেখছে, কারুর কথা শোনা যাচ্ছে না। বৈশ্বনাথ তুমি শেষ করে নাও। এটা এটা এই অসভ্যতা যদি বন্ধ না করতে পারেন তাহলে আপনাদের শোয়ে এসে লাভ নেই। আমি আমার কথাই যদি বলবার সময় চিৎকার করে ওঠে তাহলে বলা যাবে কি করে? আমি তো বারবার বলছি বিজেপি বাঙালি বিরোধী, বাংলা বিরোধী, নারী বিদ্বেষী একটা দল। এই দলটাকে বাংলার মানুষ বারবার সমুদ্রে শিক্ষেপ করে দিয়েছে। এই আবর্জনাগুলো 2026 সালে সব চলে যাবে। এই টেলিভিশন আছে বলে বিজেপির অস্তিত্ব বোঝা যায়। আপনি বুথে গিয়ে দেখুন তো বিজেপির কোনো লোক আছে কিনা, খালি ভাষণবাজি চ্যানেলে বসে। বুথে একটা লোক আছে, 82,000 বুথ, সেখানে নাম আছে। মিথ্যে কথা, আপনাদের মিথ্যের ভাষা নিয়ে যারা আছে তারা এখানে এসে হাওয়া গরম করে। আমি একবার বলছি, বারবার বলছি যে বাংলার মানুষের যে ঐতিহ্য, যে সংস্কৃতি বোধ, যে চেতনা, বাংলার রবীন্দ্রনাথ, বাংলার বিদ্যাসাগর, বাংলার যে রাজা রামমোহন, তাদের সবাইকে ওরা অপমান করেছে। রাজা রামমোহন ভাই সতীদাহ প্রথা রোধ করেছিলেন, বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন, তাদেরকে ওরা অপমান করেছে, তাদের মূর্তি ভেঙেছে, তাদেরকে ব্রিটিশের দালাল বলেছে, জাতীয় সঙ্গীত গেয়েছে, তাকে বলছে ইংরেজকে বন্দনা করে গাওয়া হয়েছে। আবার সোনার বাংলা গেয়েছে, তাকে বলছে দেশদ্রোহিতা। এই একটা অপদার্থকে আপনারা, এই পার্টিকে আপনারা ডাকেন চ্যানেলে, যে পার্টিকে দেশের মানুষ দেখতে পারে না, সহ্য করতে পারে না বাঙালিরা, সেই দলকে দেখে আপনি চিৎকার করাচ্ছেন। আচ্ছা আচ্ছা, না তোমাদের অবশ্য টাকা দেবেন অবশ্য। আচ্ছা, তাহলে এবারে প্রীতমের কাছে আসি। প্রীতম, হ্যাঁ, তোমার দেখো যে আজকে আমি যেখানে থাকি না তার সামনে একটা লর্ডসের মোড় বলে একটা জায়গা আছে, ওখানে বাঙালিরা
কিছু তোমার বসে ওখানে প্লাস 40 বছর ধরে ছোটো ছোটো দোকান টোকান মাছালা তোমার কেউ বিরিয়ানি বিক্রি করতো তারা করতো। ওখানে কয়েকদিন আগে ভেঙে টেঙে গুড়িয়ে দিয়েছে এবং ওখানে লিখে দিয়েছে যে ওই প্রপার্টিটা বিলংস টু তোমার সাম ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। যারা বাঙালিকে বারবার অপমান করছে, তাদের পেটের ভাত কেড়ে নিচ্ছে, যারা বাঙালির তোমার চাকরিগুলো চুরি করে নিচ্ছে, বাঙালির রেশন চুরি করে নিচ্ছে, বাঙালি এমন কিছু বাকি নেই যে যারা চুরি করেনি, সব কিছু চুরি করে নিচ্ছে এবং এরা কথা বলছে। আচ্ছা তুমি বলো না রবীন্দ্রনাথ এখানে চ্যালেঞ্জ, ওনার গীতাঞ্জলি আর মাননীয় কথাঞ্জলি, তোমার মানে এমন একটা জায়গা নেই যে সেখানে তোমার স্ক্যাম করছে না। তো তোমার বাঙালির কথা বলছে, যখন তখন উনি বিধানসভায় দাঁড়িয়ে ইচ্ছা তাই বলে দিচ্ছেন, কে কাকে কখন জুস প্রতিনিয়ত তোমার হিন্দু মন্ত্র উচ্চারিত করেন ভুল। আর ডেভেলপমেন্টে তুমি বলো আমার সোনার বাংলা গাইতে দিলে না কেন? জনগণ মনকে অপমান করলে কেন? যে আজকে তুমি বলো জনগণ মন আমাদের জাতীয় সঙ্গীত, সেটাও এখানে চ্যালেঞ্জ হয়ে গেছে। সেখানে আজকে সরকারি থেকে এটা বেরোচ্ছে যে এখানে নতুন করে একটা গান গাওয়া হবে, এখানে নতুন করে সিম্বল হচ্ছে, নতুন করে ফ্ল্যাগ হচ্ছে, যার জন্য আমাদের যে দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি সাউথ কলকাতার বাসিন্দা, তিনি যার জন্য প্রাণ বলিদান দিয়েছিলেন যে এক দেশে এক বিধান এক নিশান এক সংবিধান থাকবে, তোমার সেম ওটাই থাকতে হবে, সেই তার জন্যই আমাদের নীতি আদর্শ। সুতরাং পশ্চিমবঙ্গে এরকম ডবল কিছু হবে না। যেভাবে ভারতবর্ষ সংবিধান জাতীয় গান থেকে শুরু করে এখান থেকে সিম্বল থেকে শুরু করে সব, এখানে তোমার যেভাবে করে প্রায় 8000 স্কুল বন্ধ হয়ে গেছে, প্রায় 7000 স্কুলে তোমার শিক্ষক এবং তোমার টিচারের মধ্যে, টিচার এবং স্টুডেন্টদের মধ্যে আবার ভুল বলতে শুরু করলো রে, আবার ভুল বলা শুরু করে। সুতরাং সেই জন্যই আজকে শিক্ষা থেকে শুরু করে তোমার চাকরি থেকে শুরু করে রেশন থেকে শুরু করে ভ্যাকসিন, তোমার স্বাস্থ্য সব জায়গায়। আর মহিলাদের প্রত্যেক দিন তুমি বলো না মমতা ব্যানার্জির যে ডিপার্টমেন্ট হারছো কেন? তাহলে এত হারছো কেন? আর কতবার হারাবো? আর কতবার হারাবো? আর কতবার হারাবো? আমার সময় প্রায় শেষ। আর কতবার হারবে বলো? 8টার পর কোনো আর কতবার হারবে? সেটা হচ্ছে এবং অন্যান্য জায়গায় তোমার 100% 20 আমার সময় একদম শেষ। আমাদের মতো এরকম মহিলারা ভারতবর্ষের আর্মিতে নেতৃত্ব দিচ্ছে এবং এরা সারাক্ষণ মহিলা থেকে শুরু করে দেবদেবী থেকে শুরু করে আমার সময় একদম শেষ। 30 সেকেন্ড বৈষ্ণবদাকে শেষ করি। বলছেন বৈষ্ণবদা 30 সেকেন্ড সময়। বাঙালি এই পশ্চিমবঙ্গ যেই জায়গায় ছিল সেইখান থেকে কোথায় পিছিয়ে দিয়ে চলে গেছে। আমার সময় প্রায় শেষ। আজকে আমরা ভারতবর্ষের 30% জিডিপিকে আমরা কন্ট্রিবিউট করতাম, সেখানে আছে কোথায় চলে গেছে? প্রবলেম হলো এরা আর কাউকে বলতে দেবে না, নিজেরা হারবে, তাও হেরে গিয়েও গলাবাজি। আজকে ভারতীয় জনতা পার্টি এতটা ভয় পেয়ে গেছে যে আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রীতম। ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।